ফাল্গুনের সন্ধে, গুমোট কেটে গিয়ে বেশ ফুরফুরে হাওয়া ছেড়েছে। উমানাথের দাওয়ায় বসে আছি। জোছনার আলো উঠোনে এসে পড়েছে। ঝিঁঝির ডাকে চারপাশে নিস্তব্ধতা স্পষ্ট হয়। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে একটা সিগারেট ধরায় উমানাথ। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে দেয় বাতাসে। ধোঁয়ার কুণ্ডলিটা পাক খেতে খেতে মিশে যায় জোছনায়। তারপর বলে উঠল, অনেক দিন আগের কথা, তা প্রায় 20 বছর তো বটেই। আশেপাশের গাঁয়ে আমার একটু নাম ডাক হয়েছে তখন। আর শুধু আশেপাশের গাঁয়েই কেন, দূর দূরান্ত থেকে কত মানুষ আসে তাদের সমস্যা নিয়ে। গুরু প্রদত্ত কিছু ক্ষমতা আমার ছিলই। সাধ্যমতো মানুষের ভালো করার চেষ্টা করেছি। আমার প্রায় সময় ঘরে থাকা হতো না। শিষ্য বাড়ি বা অন্য বাড়ি বাড়ি ঘুরেই দিন কেটে যেত। এর সাথে তীর্থযাত্রা তো ছিলই। কত জায়গায় কত মানুষের ডাকে গেছি, যত্ন পেয়েছি, শ্রদ্ধা ভালোবাসা সবই পেয়েছি। সেবার বৈশাখ মাস, শিষ্য বাড়ি থেকে ফিরছি। বাস থেকে যখন গোবিন্দপুরে নামলাম তখন 8টা বেজে গেছে। গোটা এলাকা অন্ধকারে ডুবে আছে। বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়ে গেছে এদিকে। ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরে যায়। এখান থেকে নিজের গাঁয়ে যেতে আরও 5 কিমি হাঁটতে হবে। যানবাহন কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না। রাত যদিও এমন কিছু নয়, তবে এই আবহাওয়ার জন্য বাজার প্রায় ফাঁকা। বেশিরভাগ দোকানেরই ঝাঁপ বন্ধ হয়ে গেছে। শুধু চা দোকানের সামনে কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। এখানে অপেক্ষা করা মানেই দেরি করা। আজ পথেও কোনো সঙ্গী জুটবে বলে তো মনে হয় না যে বাকি রাস্তাটুকু গল্প করে করে চলে যাব। অগত্যা নিজেই হাঁটা রাস্তা ধরলাম। অন্ধকারে কাদা মাখা রাস্তায় হাঁটা বড়ই কঠিন। বাজার ছাড়িয়ে কিছু দূর হেঁটেছি, এমন সময় দেখা হরেনের সাথে। গোবিন্দপুরেই বাড়ি, আমার পূর্ব পরিচিত। হরেনের হাতে 3 সেলের টর্চের আলো। বলল, আজ রাতে এতটা পথ নাই বা গেলেন? এই অন্ধকারে সাপখোপের ভয়ও তো কম নয়। তার থেকে চলুন না আমার বাড়ি, কাল সকালে উঠে না হয় বাড়ি যাবেন। কথাটা ভুল বলেনি হরেন। ক্লান্ত শরীরে এই অন্ধকার কাদা পথে হাঁটা কষ্টকর। তার থেকে হরেনের বাড়িতে রাতটা কাটিয়ে যাওয়াই ভালো। হরেনের অবস্থা ভালোই, বড় চাষি। ছেলেটিও চাকরি পেয়েছে। মাটির বাড়ির পাশে দোতলা পাকা বাড়ি দাঁড়িয়ে আছে। সেদিকে তাকাতে হরেন বলল, এখনো গৃহপ্রবেশ হয়ে ওঠেনি, যা খরচ বাড়ি করার। খরচের কথা বললেও বাড়ি করতে পারা তৃপ্তি হরেনের গলায় ধরা পড়ে। ছেলের বিয়েও ঠিক হয়ে গেছে। সব মিলিয়ে হরেন মণ্ডলের সময় ভালোই। বৃষ্টি হওয়ায় গরম একদমই নেই। দাওয়ায় বসে চা খেতে খেতে গল্প শুরু হলো। অন্ধকারে হ্যারিকেনের আলো ঠান্ডা বাতাসে কাঁপতে থাকে। রান্নাঘরে ডাল সাঁতলানোর গন্ধ ভেসে আসছে। চা খেতে খেতে হরেনের সাথে চাষের অবস্থা নিয়ে কথা চলতে লাগলো। বিষয়ী আলোচনা যদিও আমার স্বভাব নয়, তবে বিষয়ী লোক ওতেই বেশি সুখ পায়। রাত বাড়ে। নতুন দোতলা বাড়িটা অন্ধকারে গম্বুজের মতো দাঁড়িয়ে আছে। বললাম, আজ আমি নতুন বাড়িতেই শোবো। হরেন বাধা দিয়ে বলল, ওখানে তো এখনো পুজোই দেওয়া হয়নি, গৃহপ্রবেশ না হলে কি থাকা যায়? আমি কিছু বললাম না, শুধু হরেনের দিকে তাকিয়ে হাসলাম। হরেন আর কিছু না বলে বিছানার ব্যবস্থা করতে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হতে রাত বেশ হলো। আকাশের মেঘ তখনও জমে আছে।
ভরা পেট আর ক্লান্ত শরীরে ঠান্ডা হাওয়া লাগতে চোখে ঘুম জড়িয়ে আসতে চাই। একটা হ্যারিকেন হাতে নিয়ে হরেন আমাকে নতুন ঘরে পৌঁছে দিল। দোতলায় দক্ষিণের একটা ঘরে বিছানা পাতা হয়েছে। খোলা জানালা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া আসছে। আমি একটা সিগারেট ধরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াই। বেশ পরিপাটি করে মশারি খাটিয়ে বিছানা করা হয়েছে। দেখলেই ক্লান্ত শরীর এলিয়ে দিতে ইচ্ছে করে। ঘরটা হ্যারিকেনের আলোয় অদ্ভুত লাগে। আমার ভালো লাগলো না। কিছু একটা খটকা মনের ভেতর কাঁটার মতো বিঁধে আছে। আমার চোখে অনেক কিছুই ধরা পড়ে যা সাধারণ মানুষ টের পায় না। আমার মন বলছে সব কিছু এ ঘরে স্বাভাবিক নয়। হাওয়ায় হ্যারিকেনের আগুনের শিখা একবার প্রায় নিভে যায়, পরক্ষণেই দপ করে জ্বলে ওঠে। গুরুকে স্মরণ করে গা বন্ধন করে শুয়ে পড়লুম। ভয় ডর আমার কোনো কালেই ছিল না। ক্লান্ত শরীরে ঠান্ডা হাওয়া লাগতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি কে জানে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। চরম অস্বস্তির সাথে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে চারপাশে চেয়ে দেখলাম কিছুই চোখে পড়ল না। তবে ঘরের বাতাস যেন ভারী হয়ে আছে। আমার ক্লান্ত শরীর সায় দিল না উঠে বসতে। হ্যারিকেনের মিয়নো আলোয় ঘরের চারপাশে চোখ বুলিয়ে আবার চোখ বুজলাম। হয়তো খুব বেশিক্ষণ নয়, আমার অজান্তেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জাগিয়ে দিল। আর মিয়নো হ্যারিকেনের আলোয় সামনের দেওয়ালের দিকে তাকিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। দেওয়াল থেকে একটা আধ পোড়া হাত বের হয়ে এগিয়ে এসেছে অনেকটা, যেন গলা চেপে হত্যা করবে। সে হাতের দিকে তাকিয়ে থাকলে বুকের ভেতর পাঁচড়াগুলো আলগা হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য ভুলে গেলুম আমার অস্তিত্ব। যেন বিছানা ছেড়ে নড়ার ক্ষমতা নেই আমার। এ কি বীভৎস মায়াজাল! বিদ্যে থাকলেই হয় না, সে বিদ্যেকে সময় মতো প্রয়োগ করতে পারাই আসল। আর এর জন্যই গুরুর আশীর্বাদ লাগে। আমার ভেতর থেকে কেউ যেন আমাকে হঠাৎ মনে করিয়ে দিল আমার ক্ষমতা। উঠে বসলুম বিছানায়। এ হাতের এগিয়ে আসা থেমে গেছে। ধীরে ধীরে সে হাত দেওয়ালে মিলিয়ে গেল। আমি যা বোঝার বুঝে নিয়েছি। ভোর হতে আর বেশি দেরি নেই। আজ আমার বদলে অন্য কেউ থাকলে নিশ্চিত মৃত্যু। আর ঘুম হলো না। ভোর হতেই হরেনকে ডেকে বললাম সব। ভয়ে হরেনের মুখ শুকিয়ে গেল। বললাম, ভয় ছাড়ো, যেখানে বলছি দেওয়ালের সেখানে খোঁড়ো। প্লাস্টার ছাড়িয়ে সেখানে থাকা ইঁটটাকে বের করে আনা হলো। সেই ইঁট ভেঙে বের হলো একটা হাড়। মানুষের হাতের তালুতে থাকা একটা ছোট্ট হাড়। পুজো আচ্চা শেষ করে যখন ঘর শুদ্ধি করলাম তখন বেশ বেলা। আর ভয় নেই। হরেন মণ্ডল দুপুরে খেয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলো, কিন্তু আমার আর থাকতে ইচ্ছে করলো না। তার গৃহপ্রবেশে অবশ্যই যাব এ প্রতিশ্রুতি দিয়ে হাঁটা লাগালাম ঘরের দিকে। এ পর্যন্ত বলে উমানাথ থামল। বললাম, মাঝে মাঝে আপনার কথা শুনে মনে হয় যেন মনে ভয় ঢুকে গেছে। উমানাথ হেসে বলল, না হে, তোমার বুকের পাটাটা বেশ মজবুত। প্রণাম করে বাড়ির পথে হাঁটা লাগালাম। ব্যস্ত জীবন, একঘেয়ে রুটিনের মাঝে উমানাথের গল্প যেন প্রাচীন সময়ে ফিরিয়ে নিয়ে যায়। মনের অন্ধকার চোরাগলিগুলোতে নতুন করে আলো পড়ে। আর এভাবেই যদি জীবনকে নতুন করে দেখতে শিখি, ক্ষতি কী?